তখন আপনি যে কথাটা বলছেন একটু মন দিয়ে শুনবেন, আপনার সময় আমি কোনো কথা বলিনি, আমার কথাটা একটু শুনবেন। যখন 71 সালের পর থেকে বাংলাদেশে 27% হিন্দু ছিল, এখন বর্তমানে 7% হিন্দু এসে দাঁড়িয়েছে। তো এই 71 সালের পর থেকে যে আজকে 24 সালের আগের অবধি 7% হিন্দু ছিল, তখন যে আজকে না হয় আমরা কত বছর শাসন করেছি, এর থেকে তো বেশি শাসন করেছে তো কংগ্রেস দেশকে। তো তাহলে কি তখন কংগ্রেস সিট ঘুমিয়েছিল নাকি? না, কংগ্রেস তখন ভাবেনি যে ওখানে আমাদের হিন্দুরা মারা যাচ্ছে, তার জন্য আমি তো দেশটাকে স্বাধীন করার জন্য গেলাম। তাদের ব্যর্থতাকে একবারও কথা মনে করবেন না। আমি স্বাধীন করে দিয়ে ছেড়ে চলে এলাম, কেন চট্টগ্রাম আমাদের হাতে রাখতে পারতাম, তাহলে তো আজকে এই জিনিসগুলো হতো না। সেগুলো তো করা হয়নি। আজকে আমরা এই যে 3টে ট্রামে আছি, তার জন্য এই কথা বলছেন। আমরা আছি, আমাদের নরেন্দ্র দামোদর দাস মোদিজি এবং বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দুদের পাশে থাকা চাই, এই যে আমরা বলি বলে আজকে ওপার বাংলায় যে কাতর আগ্রহে যে আমরা কাঁদছি, তার জন্য আমরা মর্মাহত এবং তাদের জন্য আমরা দুঃখে বেদনায় আমরা আত্মহারা, তার জন্যই আমরা তাদের পাশে থাকতে চাই। আমি অতি দ্রুত সৌমেন বাবু রিঅ্যাকশনটা নেব এবং তারপরে বাকিদেরকেও সুযোগ দিতে হবে। সমীর বাবু আপনার কাছেও আসবো, রিব্যাটের করার সবাই সুযোগ পাবেন। সমীর বাবু অতি দ্রুত। আমি বলবো একটা, হ্যাঁ নিশ্চয়ই, প্লিজ অতি দ্রুত বলুন। একটা হচ্ছে, মনে রাখবেন আমরা যারা সমাজ বিজ্ঞানের ছাত্র আমরা জানি জনগণের মনস্তত্ত্ব হচ্ছে এপার বাংলায় যে এখনো পর্যন্ত যে শান্তি বিরাজ করছে, সেখানেও দেখা যায় এই ঘটনা চলতে থাকলে এক ধরনের সাম্প্রদায়িক প্রতিযোগিতা শুরু হয়। সেই সাম্প্রদায়িক প্রতিযোগিতা আখেরে সাম্প্রদায়িক দাঙ্গায় পর্যবসিত হয়। এই ভয়ানক খেলার জন্য আমাদের ওয়েট করা ঠিক নয়। বেশ, আমি এবার সরাসরি দীপজ্যোতি বাবুর কাছে যাব। দীপজ্যোতি বাবু, যে বিষয়গুলো উঠে আসছে, আপনারা বলছেন যে বিজেপির বলা উচিত, বিশেষ করে কেন্দ্র সরকারের এই বিষয়ে কথা বলা উচিত। কেন্দ্র সরকার এখনো কিছু বলছে না। যতদূর আমি বুঝতে পারছি, সঞ্জিতবাবু যেটা বলবার চেষ্টা করছেন যে সামগ্রিক পরিস্থিতিটিকে একটু কন্ট্রোলে রাখবার জন্যই এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রকম বক্তব্য রাখছেন না। সহমত? প্রথমত সকল ট্রাইব টিভির দর্শককে শুভ সন্ধ্যা এবং প্রত্যেকজন প্যানেলে থাকা সবাইকে সকলকে জানাই শুভ সন্ধ্যা। এবং প্রথমত বলে থাকি যে আজকে যে বিজয় দিবস, এই বিজয় দিবসে সেই সময় উগ্র পাকিস্তানবাদীদের হাত থেকে নিজেদের জীবনকে বাজি রেখে তৎকালীন বাংলাদেশি এবং প্রত্যেক ভারতীয় সেনাপ্রধানকে আজকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা। তুমি যে প্রশ্নটা করলে আমায় যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সহমত কি না, প্রথমতই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শান্তিরক্ষা কমিটির বাহিনীর জন্য তিনি সেখানে পাঠাতে বলেছিলেন। কিন্তু বিজেপিকে যখন পার্লামেন্টে আজকে শীতকালীন অধিবেশন হচ্ছে, সেখানে যখন প্রত্যেকটা ক্ষেত্রে বিরোধীরা নানানভাবে প্রশ্ন করছে এই বাংলাদেশ ইস্যু নিয়ে, তখন পার্লামেন্টের প্রত্যেকটা কেন্দ্রীয় নেতা আজ চুপচাপ, তাদের মুখে সেখানে কোনো কথা নেই। আজকে এখান থেকে বোঝা যাচ্ছে আজকে নরেন্দ্র মোদী যে বলে বেড়ায় যে তার নাকি প্রত্যেকটা দেশের বাইরের প্রত্যেকজনের সঙ্গে একটা ভালো সম্পর্ক, সমস্ত কিছু আজকে তিনি চারিদিক থেকে নানানভাবে সমস্ত কিছুকে কন্ট্রোল করে প্রত্যেকটা দেশের সঙ্গে সমঝোতা রেখে ভালোভাবে এগিয়ে চলছে। কিন্তু তাহলে আজকে এখনো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পথ দেখানোর কথা বলছিলেন নরেন্দ্র মোদীকে, তিনি এখনো সেই জায়গায় বিষয়ে পথ দেখানোর কথা বলছিলেন, এই যে শান্তিরক্ষা কমিটি বাহিনীর কথা। কবে থেকে বলতে শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো? যবে থেকে তিনি বিধানসভায় তিনি নিজে বলেছিলেন, বলেছিল যে ওই বিএসপি নেতা যে আমরা কলকাতা, রাইট, ঠিক বলেছেন, সমস্ত কিছু দখল আপনি বললেন, অর্থাৎ কলকাতা দখলের পরে আপনারা এই কথাটা বললেন। তার আগে বলেছেন? তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি স্টেটমেন্ট দিয়েছে বাংলাদেশ সম্পর্কে, কেউ স্টেটমেন্ট দেননি আপনারা। অর্থাৎ প্রত্যেকেই ভোট ব্যাংকের রাজনীতি করছেন, অস্বীকার করা যায় না। তার কারণ শুনুন, আপনি এটাও প্যারালালি মাথায় রাখবেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন শুনতে পেলেন যে সেখানে বাংলাদেশ থেকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেওয়া হবেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা কি তাহলে ললিপপ খাবো? তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, না শুনে নিন প্লিজ, শোনার ধৈর্য রাখতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছিলেন যে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র নয়, দেশের যে কোনো ক্ষেত্রে শান্তির কথা তিনি বলেছেন এবং তার সঙ্গে এই কথাটিও তিনি বলেছেন বাংলাদেশের শান্তি বজিয়ে রাখতে।
তিনি একবারও কোনো রকম স্টেটমেন্ট আলাদা করে দেননি, সেখানে সংখ্যালঘুদের স্টেটমেন্টের ব্যাপারে কোনো রকম কোনো স্টেটমেন্ট ছিল না। এটা বলেছিলেন যে কেন্দ্র যা করবে তার সঙ্গে আমরা রয়েছি, যেটা দেশের ব্যাপার, এখানে কোনো বিরোধিতার কাজ নেই, এখানে কেন্দ্র যেখানে যা স্টেপ নেবে সেখানে আমরা তার সঙ্গে রয়েছি। কিন্তু এই বাংলাদেশকে নিয়ে যখন বিজেপি নেতাদের আজকে প্রশ্ন করা হয় তখনকার পার্লামেন্টে তারা সরব থাকে, তারা চুপচাপ থাকে, তারা সেখানে কিছু বলতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে দেশের প্রধানমন্ত্রী হয়ে বসেনি, কিন্তু একজন রাজ্যের মুখ্যমন্ত্রী। এখানে তো সবার আগে নরেন্দ্র মোদীকে স্টেপ নেওয়া উচিত। নরেন্দ্র মোদী যে আজকে এত কথা বলে, আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ, তার অবধি একটা কোনো স্টেটমেন্ট নেই, তার অবধি একটা কোনো টুইটারে পোস্ট নেই, কোনো স্টেটমেন্ট নেই। সেখানে পোস্টে তো দূরে থাকুক, তার অবধি একটা কোনো কথা নেই। সে একটা নাম নিচ্ছে না, একটা চ্যানেলেও একটা বাইট দিয়েছে, নানান কথা, সেখানে বাংলাদেশ নিয়ে তাকে উত্তর দিতে দেখা যায় না। এটা বিজেপির আজকে নীরবতা। এটা বিজেপি শুধু নীরবতা না, আমি বলছি সমস্ত রাজনৈতিক নেতৃত্বদের নীরবতা রয়েছে ক্ষেত্রে। আমি জানি না এক্স্যাক্টলি তাদের মোটোটা কি, এজেন্ডাটা কি। প্রত্যেকের ভোট ব্যাংক রাজনীতিটা খেলেন, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। মাঝখান থেকে সাধারণ মানুষ সাফার করেন, সেখানে সংখ্যালঘুরা রীতিমতো নির্যাতিত হচ্ছেন, দিনের পর দিন নির্যাতনের শিকার হচ্ছেন, আর আপনারা এখানে রাজনীতির প্রেক্ষাপট তৈরি করছেন। তিনি কেন বললেন না? আচ্ছা, আপনি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো প্রধানমন্ত্রী নয়, ঠিক বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলার সুযোগ দেব সত্যজিতা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী, এটা ঠিক। যখন কোনো সিরিয়াস ইস্যু চলে আসে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্টের ক্ষেত্রে আপনারা বলছেন প্রধানমন্ত্রী নন, কিন্তু দেশের প্রেক্ষাপটে যখন রাজনীতি হচ্ছে তখন আপনারা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এগেনস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা রাখা অত্যন্ত দরকারি। এই হিসেবে বোঝা যায় না। আমি সত্যজিতার কাছে আসবো। প্রধানমন্ত্রী স্টেপ নেবে, এখানে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেপ নিতে পারে না। প্লিজ প্রথমে মাথায় রাখতে হবে, বাংলাদেশ কিন্তু আমাদের দেশের অঙ্গরাজ্য নয়, এটা একটা স্বাধীন দেশ। সুতরাং বাংলাদেশে যদি এই শান্তিরক্ষক বাহিনী পাঠাতে, সে কিন্তু কোনো দেশ পাঠাতে পারে না, সে কিন্তু একটা প্রতিহিংসা বাড়ানোর বিষয় চলে আসবে। আর শান্তিরক্ষক বাহিনী কারা পাঠাতে? রাষ্ট্রসংঘ থেকে পাঠাতে পারে, তো এখানে একটা প্রতিবেশী দেশ সে কখনো পাঠাতে পারে না। এখন এইখানে বাংলাদেশে এই সিচুয়েশনে যদি ভারত সরকার যদি কড়া অবস্থানটা নেয়, যে কোনো যুদ্ধের পরিস্থিতি হোক বা সীমান্তে যদি কড়া অবস্থান নেয়, বাংলাদেশে হিন্দুদের অবস্থা কিন্তু আরও ভয়ানক হয়ে উঠতে পারে। আমরা জানি না কীরকমভাবে, কিন্তু ভয়ানক হয়ে উঠতে পারে। কারণ যেভাবে এই হিংসাটা বাড়ছে, বিভিন্ন জঙ্গি নেতা বাংলাদেশে অবাধে ঘুরে বেড়াচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে বলবো ভারত সরকার কূটনৈতিক দিক থেকে যে পদক্ষেপগুলো নিয়েছে তার নেহাত খারাপ নয়। আমি তোমাকে বলবো, আমাদের বিদেশ সচিব গিয়েছিলেন বাংলাদেশে, এবং তিনি বাংলাদেশ থেকে ফিরে আসার পর যে স্টেটমেন্টটা যেটা তৈরি হয়েছে, যে বাংলাদেশে এই নির্বাচিত সরকারকে কিন্তু ভারত সরকার এখনও বৈধতা দেয়নি, এটা মাথায় রাখতে হবে। কারণ এই সরকার কিন্তু নির্বাচিত নয়। এবং দেখো, এই যে মোহাম্মদ ইউনূস সরকার যে উপদেষ্টার হয়ে বসে রয়েছে, তারা যেখানে শেখ হাসিনাকে ফেরত চাইছিলেন, যে তাদের দেশে আসামি নানান কথা বলে, তো ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে শেখ হাসিনা ভারতবর্ষের অতিথি হিসেবে ভারতে রয়েছেন। সুতরাং তিনি কোনো যদি বলো অপরাধী হিসেবে লুকিয়ে এসে নয়। এছাড়া এটাও বলা হয়েছে যে শেখ হাসিনাকে ভারত সরকারের পক্ষ থেকে বা ভারতের সেনাবাহিনী বাংলাদেশ থেকে নিয়ে আসতে যায়নি, বাংলাদেশের সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারতবর্ষে পৌঁছে দিয়েছিল। আমরা জানি আগরতলায় এসেছিলাম, তারপর থেকে সেখানে নিয়ে আসা হয়েছে। তো সুতরাং ভারত সরকার এই অবস্থানটা কিন্তু স্পষ্ট একটা দিকে। এবার যদি কড়া অবস্থানের পক্ষে যাই এই যে হিন্দুদের নির্যাতন নিয়ে, তাহলে আরও বিপদে পড়তে পারে। আমি বলছি ৭১-এর সময়তে সেখানে সংখ্যালঘু ছিল না, ৭১-এর সময়তে মৌলবাদীরা এইভাবে আক্রমণ করেননি। একদমই তাই। তাহলে সেক্ষেত্রে কূটনৈতিক পরিকল্পনাটা এই পর্যায়ে এসে কেন দাঁড়াচ্ছে? একদম, দেখো এটা বলবো, এই যে কূটনৈতিক পর্যায়ে যদি বলি, যে কারণ কয়েকদিন আগে যে আমাদের অনেক দিন পর বলবো, হিন্দু নির্যাতন তো আজ থেকে নয়, ৫ই আগস্ট থেকে শুরু হয়েছে, এবং সেখানে ভারতের বিদেশ সচিব গেলেন গত কয়েকদিন আগে। তো সুতরাং এতটা সময় ভারত সরকার বা ব্যয় করলে, এটা পয়েন্টটা ঠিক এই জায়গাতে, সাধারণ মানুষের কনসেপ্ট ঠিক এই জায়গাটাতে। তার কারণ ৫ই আগস্ট থেকে শুরু হলো, ডিসেম্বর অবধি চলে এলো, মাঝখানে প্রায় ৬-৭ মাসের গ্যাপ। সেখানে একবারও বিদেশ সচিবের যাওয়ার কথা মনে হলো না। শুধু তাই নয়, হাসিনা সরকারের পতন হয়ে গেল, ইউনূস সরকার চলে এলেন, অন্তর্বর্তীকালীন সরকার আসবার পর থেকে, অর্থাৎ ৫ই আগস্ট থেকে ৮ই আগস্ট ৩ দিনের শুধুমাত্র পার্থক্য ছিল। তারপর থেকে একের পর এক সেখানে সংখ্যালঘু নির্যাতন হয়েছে, সেখানে সংখ্যালঘুদের রীতিমতো নিধন করা হয়েছে, কুপিয়ে মারা হয়েছে, তারপরেও সেখানে নীরব। শুধু নিধন কেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপক ছিলেন জোর করে পদত্যাগ করানো হচ্ছে। রাইট। এখন শুধু অধ্যাপক না, বিভিন্ন স্তরে যারা হিন্দু বিভিন্ন পোস্টে ছিলেন বাংলাদেশে, সবাইকে জোর করে ভয় দেখিয়ে পদত্যাগ করানো হচ্ছে। এমনকি যারা বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি এনে দিয়েছে, তাদেরও চলছে এইভাবে পদত্যাগ। আর গতকালই তুমি তসলিমা নাসরিনের টুইট দেখবে, সেখানে কিন্তু এই পদত্যাগের বিষয়টি সামনে এসেছে।